আকবরের রেনেসা শুনতেই কেমন একটা রাজকীয় ব্যাপার মনে হচ্ছে, তাই না? আজকের এই আলোচনায় আমরা এমন এক বিস্ময়কর ঐতিহাসিক যাত্রায় ডুব দিতে যাচ্ছি যা মুঘল সাম্রাজ্যের একেবারে অচেনা একটা দিক উন্মোচন করবে। শুভ তরবারি আর সামরিক অভিযানের গল্প ছাপিয়ে সম্রাট আকবর ঠিক কিভাবে শিল্প, সংস্কৃতি আর দর্শনের এক মহান পৃষ্ঠপোষক হয়ে উঠলেন, চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। প্রথাগত ইতিহাসের পাতা থেকে একটু বেরিয়ে এসে সরাসরি মূল প্রশ্নে ঢোকা যাক। ভেবে দেখুন তো ব্যাপারটা, এখানে কিন্তু বিশাল একটা স্ববিরোধিতা আছে। একজন শাসক যার সিংহাসন আরোহণ থেকে শুরু করে সাম্রাজ্য বিস্তার সবকিছুই দাঁড়িয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ আর ধ্বংসের ওপর, তিনি কিভাবে পরবর্তীতে শিল্প, সাহিত্য এবং ধর্মীয় সহনশীলতার এক আস্ত স্বর্ণযুগের সূচনা করলেন। ইতিহাসের এই বাঁকবদলটা সত্যি ভীষণ কৌতূহলোদ্দীপক। আর এই অবিশ্বাস্য রূপান্তরটা কিন্তু চোখের সামনেই স্পষ্ট। একদিকে আমরা দেখতে পাই 1568 সালের রণথম্ভোর দুর্গ অবরোধের সেই নির্মম, ধ্বংসাত্মক সামরিক অভিযানের দৃশ্য, কিন্তু ঠিক তার বিপরীতে তাকালেই সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। ফতেপুর সিক্রিতে চলছে শান্ত, গভীর ধর্মীয় ও দার্শনিক বিতর্ক। এই যে সামরিক বিজয় থেকে আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণের দিকে আকবরের যাত্রা, এটা কেবল তার একার পরিবর্তন ছিল না, এটি ছিল সমগ্র ভারতবর্ষের জন্য এক নতুন যুগের পদধ্বনি। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে, এত বড় একটা সাংস্কৃতিক পরিবর্তনের পেছনে কিন্তু শক্ত একটা ভিত্তি দরকার ছিল। আর সেই ভিত্তিটা হল শক্তিশালী অর্থনীতি। রাজকোষ শূন্য থাকলে কি আর শিল্পের বিকাশ হয়? আকবরের সুপরিকল্পিত রাজস্ব ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কারের জাদুতে মুঘল সাম্রাজ্যের অর্থনীতি আর সম্পদের পরিমাণ একেবারে ৩ গুণ বেড়ে গিয়েছিল। আর এই উপচে পড়া অর্থনৈতিক সমৃদ্ধি তার পরবর্তী সমস্ত সাংস্কৃতিক উদ্যোগের ফুসফুস হিসাবে কাজ করেছিল। এই অপরিমেয় সম্পদ মুঘল দরবারগুলোকে রাতারাতি এক নতুন রূপ দিয়েছিল। দিল্লি, আগ্রা আর নতুন রাজধানী ফতেহপুর সিক্রি তখন শুধু আর ক্ষমতার কেন্দ্র নেই, সেগুলো পরিণত হয়েছে শিল্প, সাহিত্য ও জ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে। ফতেহপুর সিক্রির বিখ্যাত দিওয়ানে খাসের এই স্থাপত্যটাই দেখুন না। এখানে আকবর ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন বিভিন্ন পণ্ডিত, কবি, স্থপতি আর কারিগরদের সাথে। সাম্রাজ্যের আনাচা-কানাচ থেকে জ্ঞানীগুণীরা একেবারে ছুটে আসতেন এই দরবারগুলোতে। এবার ইতিহাসের এমন একটা তথ্য আপনাদের দিই, যা শুনলে একই সাথে অবাক হবেন, আবার একটু মজাও পাবেন। সংখ্যাটা হল ২৪,০০০। হ্যাঁ, আকবরের ব্যক্তিগত গ্রন্থাগারে থাকা বই বা পাণ্ডুলিপির সংখ্যা ছিল ঠিক এটাই। কিন্তু এখানে সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? সম্রাট আকবর নিজে পড়তে বা লিখতে জানতেন না। বলা হয়ে থাকে তিনি সম্ভবত ডিসলেক্সিক ছিলেন। অথচ ভাবুন, নিজে পড়তে না পারলেও তিনি পরম যত্নে ২৪,০০০-এরও বেশি খণ্ডের এক বিশাল গ্রন্থাগার করে তুলেছিলেন। তাঁর এই বৈচিত্র্যময় সংগ্রহশালাটি প্রমাণ করে জ্ঞানপিপাসাটা তার কতটা তীব্র ছিল। সেখানে কেবল একটা নির্দিষ্ট ভাষার বই ছিল না। সংস্কৃত, উর্দু, ফার্সি তো ছিলই, তার পাশাপাশি গ্রিক, ল্যাটিন, আরবি, এমনকি কাশ্মীরি ভাষার অমূল্য সব পাণ্ডুলিপিও সেখানে সযত্নে রাখা ছিল। তার জন্যে পণ্ডিত আর অনুবাদকদের একটা বিশাল দল নিয়োগ করা ছিল। প্রতিদিন সন্ধ্যায় দিনের সব কাজ শেষে এই পণ্ডিতরা তাকে বিভিন্ন ভাষার বই পড়ে শোনাতেন। আর তার স্মৃতিশক্তি এতই প্রখর ছিল যে শুধু শুনে শুনেই তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছিলেন। জ্ঞানচর্চার এই জোয়ারের পাশাপাশি চিত্রকলা এবং স্থাপত্য কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আসছিল। আর একে আমরা বলি ইন্দো পার্সিয়ান শৈলী। আকবরের পূর্বসূরীরা অর্থাৎ বাবর আর হুমায়ুন ভারতবর্ষে ছিলেন অনেকটা ক্ষণস্থায়ী শাসকের মতো। কিন্তু আকবর ঠিক করেছিলেন তিনি ভারতেই পাকাপাকিভাবে থেকে যাবেন। তার এই সিদ্ধান্তের ফলে তৈমুরি এবং পার্শ্ব ইসলামিক সংস্কৃতির সাথে স্থানীয় ভারতীয় উপাদানগুলোর এক অদ্ভুত সুন্দর সংমিশ্রণ ঘটে। আর এভাবেই জন্ম নেয় মুঘল শিল্পের একদম নিজস্ব আর স্বতন্ত্র এক নান্দনিকতা। এই নতুন নান্দনিকতার সবচেয়ে চোখ জুড়ানো প্রমাণ হল আকবরনামা। আকবরের দরবারে তখন শিল্পীদের বিশাল সব কর্মশালা বা কারখানায় দিনরাত কাজ চলছে, যেখানে শিল্পের নতুন নতুন ধারা তৈরি হচ্ছিল। বাসাওয়ানের মতো উস্তাদ শিল্পীরা সে সময় মুঘল মিনিয়েচার বা ক্ষুদ্রাকৃতি চিত্রকলায় রীতিমতো বিপ্লব এনেছিলেন।
বিশেষ করে পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকার ক্ষেত্রে তারা যে সূক্ষ্মতা আর নতুনত্ব দেখিয়েছিলেন তা ভারতীয় চিত্রকলার ইতিহাসে আজও এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। শিল্পের কথা তো অনেক হলো, চলুন এবার দেখি এর সাথে দর্শন কিভাবে এসে মিশে গেল। ১৫৭৫ সালের কথা। আকবর ফাতেপুর সিক্রিতে নির্মাণ করলেন ইবাদত খানা বা উপাসনার ঘর। এখানে ঠিক কি হতো জানেন? ইসলাম, হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি সব ধর্মের পণ্ডিতদের আমন্ত্রণ জানানো হতো আধ্যাত্মিকতা নিয়ে উন্মুক্ত বিতর্কের জন্য। শিল্প যেমন বিভিন্ন সংস্কৃতির মিলন ঘটাচ্ছিল, ঠিক তেমনি এই ইবাদতখানায় এসে বিভিন্ন ধর্মের দর্শনের এক অপূর্ব মিলন ঘটছিল। দিনের পর দিন চলা এই ধর্মীয় বিতর্ক আর গোঁড়ামির প্রতি মোহভঙ্গ আকবরকে একেবারে নতুন এক ভাবনার দিকে ঠেলে দেয়। তিনি গভীরভাবে অনুধাবন করেন যে কোনো একটি নির্দিষ্ট ধর্মের কাঠামোর ভেতর পরম সত্য কখনোই আটকে থাকতে পারে না। আর এই চিন্তা থেকেই জন্ম নেয় দীন-ই-এলাহি। প্রচলিত অর্থে এটা কিন্তু কোনো নতুন ধর্ম ছিল না, বরং এটি ছিল ইসলাম, হিন্দু, জোরাথুস্ট্রবাদ আর খ্রিশ্চান ধর্মের মূল নির্যাস থেকে তৈরি একটা সমন্বয়বাদী বা প্যান্থেস্টিক জীবন দর্শন। আর সবচেয়ে বড় কথা হলো এই দর্শনটা শুধু মোটা বইয়ের পাতায় আটকে থাকেনি, আকবর এটা নিজের জীবনেও প্রয়োগ করেছিলেন। তাঁর এই সুলহা-ই-কুল বা সকলের সাথে শান্তি নীতির বাস্তব রূপটা একবার ভাবুন তো। জৈনদের প্রভাবে ইনি নিজে গরুর মাংস খাওয়া ছেড়ে দিলেন, নির্দিষ্ট দিনে পশু হত্যা নিষিদ্ধ করলেন। তিনি আনন্দের সাথে হিন্দু উৎসব দীপাবলি উদযাপন করতেন, এমনকি ব্রাহ্মণদের পরিয়ে দেওয়া রত্নখচিত রাখি সযত্নে হাতে পড়তেন। আর তার রাজদরবার তো মাতাজ ছিলেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ তানসেন, যার সুরের জাদুতে এই সাংস্কৃতিক মেলবন্ধন যেন আরও পোক্ত হয়েছিল। এখন আপনার মনে হতে পারে ধর্মীয় আর শিল্পিক এই সমন্বয়বাদ নিশ্চয়ই রাজপ্রাসাদের চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ ছিল, তাই না? একদমই না। এটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এর সবচেয়ে বড় মাধ্যম ছিল মুঘল মুদ্রা। আক্ষরিক অর্থেই আকবর তার শিল্প আর দর্শনকে একেবারে সাধারণ মানুষের হাতের মুঠোয় তুলে দিয়েছিলেন। এই মুদ্রার নিখুঁত কাজটার দিকে একবার তাকান। আকবর মুদ্রা ব্যবস্থায় একেবারে অভূতপূর্ব সব নকশার প্রচলন করেছিলেন। মুদ্রার গায়ে সুন্দর ফুলের মোটিফ, নিখুঁত বিন্দুযুক্ত সীমানা আর চারপাতা বিশিষ্ট কোয়াট্রেফোয়েল নকশা। এগুলো শুধু কেনাকাটার মাধ্যম বা টাকা ছিল না, এগুলো ছিল ক্ষুদ্রাকৃতির এক একটি জীবন্ত শিল্পকর্ম। আর চমক এখানেই শেষ নয়। শুধু নকশা নয়, মুদ্রার আকৃতি নিয়েও তিনি রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। গোলাকার মুদ্রার পাশাপাশি তিনি চালু করলেন বর্গাকার, এমনকি অনন্য লজেন্স আকৃতির মুদ্রাও। তার রাজত্বের শেষের দিকে এই মুদ্রাগুলোতে তার ওই নতুন প্রবর্তিত ধর্মীয় ধারণা ইলাহির পরিষ্কার ছাপ দেখা যায়। মুদ্রাগুলো যেন তার এই সমন্বয়বাদী দর্শনের নীরব প্রচারক হিসেবে কাজ করত সারা ভারতবর্ষ জুড়ে। তাহলে পুরো চিত্রটি এক নজরে দেখলে কি দাঁড়াচ্ছে? আকবরের রাজত্বকালকে ভারতের ইতিহাসে এক বিশাল বাঁকবদল বললেও কম বলা হয়। আকবরের আগের ভারতবর্ষ ছিল অসংখ্য ছোট ছোট যুদ্ধরত সামন্ত রাজ্যে বিভক্ত, যেখানে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লেগেই থাকত। কিন্তু আকবরের সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা আর সহনশীলতার জাদুতে পুরো ভারতবর্ষ রূপান্তরিত হল এমন এক শক্তিশালী কেন্দ্রীভূত রাষ্ট্রে, যার একদম মূল ভিত্তিটাই ছিল বহুত্ববাদ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। আজকের বিশ্লেষণের একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, ষোড়শ শতাব্দীর একজন শাসক, যিনি তরবারি দিয়ে সাম্রাজ্য জয় করেছিলেন, তিনিই আবার এমন এক সমাজ গড়ে তুলেছিলেন যেখানে শিল্প, সহনশীলতা আর বিভিন্ন বিশ্বাসের সহাবস্থান ছিল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আজকের এই আধুনিক বিশ্বে, যেখানে প্রতিনিয়ত বৈচিত্র্য আর অন্তর্ভুক্তি নিয়ে এত আলোচনা সমালোচনা চলছে, সেখানে আকবরের এই সুলহা-ই-কুল বা সকলের সাথে শান্তির নীতি কি আমাদের জন্য কোনো বার্তা রেখে যায়? এটা কিন্তু আজকের দিনের জন্য একটা দারুণ ভাবনার বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো চমকপ্রদ বিশ্লেষণ নিয়ে আবারও দেখা হবে।